আসসালামু আলাইকুম বন্ধুরা, এক্সট্রা এডুকেয়ার ইউটিউব চ্যানেলের আজকের অনলাইন ক্লাসে এইচএসসি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের 10ম অধ্যায় মানবদেহের প্রতিরক্ষা, এই অধ্যায়ের তৃতীয় লেকচার এইটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি মানারাম জাওদাত, এমবিবিএস প্রথম বর্ষ, পাবনা মেডিকেল কলেজ। তো এর আগের দুটি লেকচারে, অর্থাৎ প্রথম লেকচার এবং দ্বিতীয় লেকচার, প্রথম লেকচারে আমরা প্রথম প্রতিরক্ষা স্তর সম্পর্কে জেনেছি, দ্বিতীয় লেকচারে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর সম্পর্কে, এবং তৃতীয় লেকচার এটা অবশ্যই আমরা আগে থেকেই এটা অনুমিত যে তৃতীয় প্রতিরক্ষা স্তর সম্পর্কে জানব। তো চলো দেখা যাক প্রথম প্রতিরক্ষা স্তরটা আমাদের মনে আছে কি না। এর আগের লেকচারগুলো দেখে থাকলে তোমরা জানবে যে প্রথম প্রতিরক্ষা স্তরটা আমরা বলছিলাম একদম বাহ্যিকভাবে যেটা দেখা যায় বা বাইরের পরিবেশের সাথে কানেক্টেড, একদম প্রথম স্তর, যেমন আমাদের ত্বক। আর তারপর যে প্রতিরক্ষার স্তরটা ছিল, প্রথম প্রতিরক্ষা স্তর ভেদ করে কোনো জীবাণু যদি প্রবেশ করে তাকে আটকানোর যে ব্যবস্থা, সেটা হলো দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, অনেকটা আমাদের রক্তের উপাদানগুলো যেগুলো। আর এরপর যে প্রতিরক্ষা স্তরটা, অর্থাৎ প্রথম প্রতিরক্ষা স্তর দ্বিতীয় প্রতিরক্ষা স্তর পার হয়ে যদি কোনো জীবাণু আমাদের দেহে আক্রমণ করে বসে, তাহলে অবশ্যই আমাদের যে প্রতিরক্ষা স্তরটা জীবাণুর বিরুদ্ধে সাড়া দিবে সেটা তৃতীয় প্রতিরক্ষা স্তর। তো প্রথম এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তরটা ছিল নন স্পেসিফিক প্রতিরক্ষা স্তর, অর্থাৎ কোন বাইরে থেকে আগত পদার্থটা বা জিনিসটা কি জীবাণু নাকি আমাদের দেহের জন্য ক্ষতিকর নাকি উপকারী, এইগুলো সে কোনোটাই আইডেন্টিফাই করতে সক্ষম ছিল না। কিন্তু তৃতীয় প্রতিরক্ষা স্তরটা স্পেসিফিক প্রতিরক্ষা স্তর, অর্থাৎ কোনটা জীবাণু আর কোনটা জীবাণু না সেইটা সে আইডেন্টিফাই করতে সক্ষম। তো চলো জানা যাক দ্বিতীয় প্রতিরক্ষা স্তর সম্পর্কে। তৃতীয় প্রতিরক্ষা স্তর সম্পর্কে দেখতে গেলে আমরা প্রথমেই পাবো তৃতীয় প্রতিরক্ষা স্তরের দুইটা ভাগ আছে, একটা হলো সহজাত প্রতিরক্ষা, একটা অর্জিত প্রতিরক্ষা। সহজাত আর অর্জিত, এটা হলো তৃতীয় প্রতিরক্ষা স্তরের জাস্ট দুইটা ক্যাটাগরি। তো সহজাত প্রতিরক্ষা সম্পর্কে আমরা যদি দেখতে চাই তাহলে কি দেখতে পারবো। সহজাত প্রতিরক্ষা, সহজাত আমরা বলতে কি বুঝি, ইংরেজিতে বলা হয় ইননেট। সহজাত প্রতিরক্ষা ইননেট ইমিউনিটি। তো সহজাত মানে কি, যেটা আমাদের স্বভাবগত বা জন্মগতভাবে পাওয়া যায়, অর্থাৎ জন্মগতভাবে আমরা মায়ের দেহ থেকে যে প্রতিরক্ষাটা পাই, জন্মের পর থেকেই আমাদের দেহে সারা জীবন উপস্থিত থাকে, সেটা হলো সহজাত প্রতিরক্ষা। এটা সাধারণত কখন পাওয়া যায়, তাহলে জন্মের সময় থেকে পাওয়া যায়, মায়ের দেহ থেকে সন্তানের দেহে চলে আসে অমরার মাধ্যমে। আর এই প্রতিরক্ষাটা যেহেতু আমাদের জন্মের সময় থেকেই আসে, পরবর্তীতে অর্জিত না বিধায় কখনো হারিয়ে যাওয়ারও সম্ভাবনা নাই বা খুব কম, তাই এটা আজীবন আমাদের দেহে উপস্থিত থাকে। অর্থাৎ সহজাত প্রতিরক্ষাটা আমাদের দেহে আজীবন উপস্থিত থাকে। আর যেহেতু এইটা আমরা জন্মের সময় থেকে পাই, সেহেতু অবশ্যই বুঝতে পারি এটা বংশগতির সঙ্গে সম্পর্কযুক্ত, অর্থাৎ আমাদের এক একজনের মায়ের দেহ থেকে এক এক রকম প্রতিরক্ষা ব্যবস্থা পেতে পারি। কেউ জন্মগতভাবে এই কারণেই কেউ দুর্বল হচ্ছে, কেউ হয়তো সবল হচ্ছে, কেউ কোনো একটা স্পেসিফিক অসুখের বিরুদ্ধে তার প্রতিরোধ ক্ষমতাটা ভালো, আরেকজনের সেইটা হয়তো খারাপ, বা আরেকজনের আরেকটা অসুখের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা ভালো। তো এ কারণে বোঝা যায় যে এইগুলো সাধারণত বংশের উপর নির্ভর করে বা বংশগতির সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ মায়ের দেহ থেকে জিনগতভাবে এই প্রতিরক্ষাটা আমরা পেয়ে থাকি, যেটা সহজাত প্রতিরক্ষা, জিনগতভাবে পাওয়া যায় মায়ের দেহ থেকে, তাই এটাকে বলা হয় জিনগত অনাক্রম্যতা। এবং এ কারণেই কিন্তু এটা ব্যক্তি থেকে ব্যক্তিতে ভিন্ন হতে পারে, অর্থাৎ কারো সহজাত প্রতিরক্ষা বেশি থাকতে পারে, কারো কমও থাকতে পারে। তো এবার আমরা সহজাত প্রতিরক্ষার আবার বিভিন্ন প্রকার আছে, সেই প্রকারভেদগুলো দেখে আসবো। সহজাত প্রতিরক্ষার প্রকারভেদ প্রথমেই আমরা দেখতে পাবো সেটা হলো প্রজাতিগত প্রতিরক্ষা।
প্রজাতিগত প্রতিরক্ষা বলতে কি বোঝায়? অনেক সময় কোনো জীবাণু বা কোনো পরজীবীর আক্রমণটা কোনো বিশেষ প্রজাতির মধ্যে সীমাবদ্ধ থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট পরজীবী সবসময় একটা নির্দিষ্ট প্রজাতিকেই আক্রমণ করে, অন্য প্রজাতিকে আক্রমণ করে না। যেমন উদাহরণস্বরূপ কি বলা যায়, ম্যালেরিয়ার জীবাণু প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, যেহেতু বৈজ্ঞানিক নাম দুইটা অংশে আলাদা আলাদা দাগ দিতে হবে। তো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এই জীবাণুটা কি করে, সবসময় মানুষের উপরেই আক্রমণ করে, অর্থাৎ প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সটা মানুষের উপরে পরজীবী। কখনোই কিন্তু প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সটা কাককে আক্রমণ করবে না, মানুষকেই আক্রমণ করবে। তো এই যে নির্দিষ্ট প্রজাতিকে আক্রমণ করে, তো এইটাকে বলা হয় প্রজাতিগত প্রতিরক্ষা, অর্থাৎ নির্দিষ্ট প্রজাতির মানুষকে বা নির্দিষ্ট প্রজাতির জীবকে আক্রমণ করবে এবং সেই জীবটা তা প্রতিহত করতে পারবে। আর গোষ্ঠীগত প্রতিরক্ষাটা কি, এর পরবর্তীতে যেটা আসবে সেটা হলো গোষ্ঠীগত প্রতিরক্ষা। অর্থাৎ প্রজাতি, এক একটা প্রজাতি আবার অনেকগুলো গোষ্ঠীতে বিভক্ত, আমরা সবাই জানি। যেমন মানুষের মধ্যেও গোষ্ঠী আছে। তো বিশেষ প্রজাতি যেমন মানুষই ধরি, মানুষের বিভিন্ন গোষ্ঠী একটা পরজীবী দ্বারা আক্রান্ত হতে পারে, যদিও আরেকটা গোষ্ঠী ওই পরজীবীটার আক্রমণ প্রতিহত করতে পারে। অর্থাৎ একটা গোষ্ঠীকে পরজীবীটা সঠিকভাবে আক্রমণ করতে পারবে, অন্য গোষ্ঠীকে আক্রমণ করে সফল হবে না। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যক্ষ্মা। যক্ষ্মার জীবাণুটা আক্রমণ করে অর্থাৎ আমরা যদি দেখতে চাই যক্ষ্মার ব্যাপারে, দেখবো যে কৃষ্ণাঙ্গ মানুষেরা কিন্তু শ্বেতাঙ্গ মানুষদের চেয়ে বেশি যক্ষ্মার শিকার হতে দেখা যায়। অর্থাৎ যক্ষ্মার জীবাণুটা মানুষকে আক্রমণ করে ঠিকই, কিন্তু কৃষ্ণাঙ্গ মানুষরাই শ্বেতাঙ্গ অপেক্ষা বেশি যক্ষ্মার শিকার হয়। তো এই কারণেই কিন্তু কৃষ্ণাঙ্গদের ছোটবেলায় যক্ষ্মার টিকা দেওয়া হয়, বিসিজি টিকা দেওয়া হয় এবং আরও বিভিন্ন টিকা দেওয়া হয়, যেহেতু এরা বেশি আক্রান্ত হয়, এবং শ্বেতাঙ্গদের সাধারণত যক্ষ্মার টিকা দেওয়া হয় না। 3 নম্বরে আমরা যেটা দেখতে পারি সেটা হলো ব্যক্তিগত প্রতিরক্ষা। এটা কিছুই না, জাস্ট খালি ব্যক্তিগত প্রতিরক্ষা ব্যবস্থা এক এক জনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। তাহলে আমরা কি দেখলাম, তৃতীয় প্রতিরক্ষা স্তরে 2টা ভাগ ছিল, সহজাত প্রতিরক্ষা আর অর্জিত প্রতিরক্ষা। তো সহজাত প্রতিরক্ষা এইটা 3 ভাগে বিভক্ত, প্রজাতিগত, গোষ্ঠীগত এবং ব্যক্তিগত প্রতিরক্ষা। আর আরেকটা আমাদের কি বাদ আছে, অর্জিত প্রতিরক্ষা, আরেকটা ক্যাটাগরি। তো অর্জিত প্রতিরক্ষাটা এবার আমরা দেখে আসবো। অর্জিত প্রতিরক্ষাটা কি? অর্জিত প্রতিরক্ষা আমাদের জন্মের পর কোনো এক সময়ে অর্জিত হয়, অর্থাৎ জন্মগতভাবে আমরা পেয়ে থাকি না, জন্মের পরে আমাদের দেহে অ্যান্টিবডির মাধ্যমে এই প্রতিরক্ষা ব্যবস্থাটা কার্যকর হয়। অ্যান্টিবডি কি একটু পরে জানা যাবে। যাই হোক, তো জন্মের পরে যেটা পাওয়া যায় সেটা হলো অর্জিত প্রতিরক্ষা। কিভাবে হয়, আমাদের দেহে যদি কোনো জীবাণু আক্রমণ করে, সেই জীবাণুটাকে আমরা সাধারণত ধরি অ্যান্টিজেন। তো জীবাণু যদি আক্রমণ করে, অর্থাৎ অ্যান্টিজেনের আক্রমণের ফলে আমাদের দেহে অ্যান্টিবডি নামে একটা বিশেষ ধরনের প্রোটিন তৈরি হয়। তো অ্যান্টিবডিগুলো আমাদের দেহের প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করে। তেমনিভাবে যদি ভ্যাকসিন দেয়া হয়, ভ্যাকসিনও তো আমরা সাধারণত জানি যে নিষ্ক্রিয় জীবাণুই ভ্যাকসিন। তো এই ভ্যাকসিন যদি দেয়া হয় তাহলেও এর প্রতিক্রিয়া হিসাবে আমাদের দেহে অটোমেটিক অ্যান্টিবডি তৈরি হয় ন্যাচারালি। তো এই অ্যান্টিবডিগুলো প্রতিরক্ষা পদ্ধতি হিসেবে কাজ করে। অর্থাৎ অর্জিত প্রতিরক্ষাটা হলো অ্যান্টিবডি নির্ভর সারাদান। তো অর্জিত প্রতিরক্ষার আবার কিছু প্রকারভেদ আছে, অ্যান্টিবডি তৈরি হওয়া এবং না হওয়ার উপর ভিত্তি করে প্রকারভেদটা। যেমন যদি অ্যান্টিবডি তৈরি হয় তাহলে একরকম, অ্যান্টিবডি যদি দেহে তৈরি না হয়, প্রবেশ করানো হয় বাইরে থেকে, তাহলে আরেক রকম। চলো দেখে নিই কি কি প্রকারভেদ আছে অর্জিত প্রতিরক্ষার প্রকারভেদ। 1 নম্বরে হলো সক্রিয়, আর আরেকটা হলো অক্রিয়।
ইতিমধ্যেই বলা হয়ে গেছে অ্যান্টিবডি তৈরি হওয়া না হওয়ার উপর ভিত্তি করে। তাহলে সক্রিয় মানে আমরা বুঝতে পারছি যে এই ক্ষেত্রে দেহে অ্যান্টিবডি তৈরি হয়। সক্রিয়র ক্ষেত্রে। অক্রিয়র ক্ষেত্রে কি হয়, অ্যান্টিবডি তৈরি হয় না, কিন্তু আমাদের প্রতিরক্ষার জন্য অ্যান্টিবডি দরকার। তাহলে অক্রিয়র ক্ষেত্রে অ্যান্টিবডি তৈরি না হয়, বাইরে থেকে অ্যান্টিবডি প্রবেশ করানো হয় রোগীর দেহে। এইগুলো সক্রিয় আর অক্রিয়। এখন অ্যান্টিবডি তৈরি হওয়া আবার দুইভাবে অ্যান্টিবডি তৈরি হতে পারে, তার উপর ভিত্তি করে সক্রিয়টা আবার দুই প্রকার। একটা হলো প্রাকৃতিক সক্রিয়, আরেকটা কৃত্রিম সক্রিয়। তো প্রাকৃতিক সক্রিয় এবং কৃত্রিম সক্রিয়। প্রাকৃতিক সক্রিয়টা কি, অর্থাৎ প্রাকৃতিকভাবেই আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি হবে। কিভাবে, আমরা যদি হাসপাতাল বা ক্লিনিকে যাই সেখানে কিন্তু অনেক জীবাণু থাকে, তো সেই সব জীবাণু যদি আমাদের দেহে ঘোরে, মানে দেহে প্রবেশ করে, তাহলে অবশ্যই সেই জীবাণুকে প্রতিহত করার জন্য আমাদের দেহে ন্যাচারালি অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে। তো এই অ্যান্টিবডিগুলো আমাদের দেহের প্রতিরক্ষা দিবে, অর্জিত প্রতিরক্ষা। তাহলে কিভাবে বোঝা যায় প্রাকৃতিক সক্রিয় হাসপাতাল বা ক্লিনিকে? তাহলে বোঝা গেল হাসপাতাল বা ক্লিনিকে গেলে আমাদের দেহের যে অ্যান্টিবডি তৈরি হয় সেটা প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষার অংশ। আর কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা কি, অর্থাৎ আমাদের দেহে হাসপাতাল বা ক্লিনিকে যাওয়ার মাধ্যমে অ্যান্টিবডি তৈরি হবে না, আমরা অ্যান্টিবডি দেহকে তৈরি করতে উদ্দীপ্ত করাবো কৃত্রিমভাবে। সেটা কিভাবে, আমাদের দেহে যদি অ্যান্টিজেন বা জীবাণু আক্রমণ করে তাহলে তো অটোমেটিক আমাদের দেহের প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ অ্যান্টিবডি তৈরি হবে। তো জীবাণুটাকে যদি আমরা নিষ্ক্রিয়ভাবে আমাদের দেহে প্রবেশ করাই তাহলে কিন্তু এই জীবাণুর প্রভাবে আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে, কিন্তু জীবাণুটা যেহেতু নিষ্ক্রিয় তাই আমাদের দেহের কোনো ক্ষতিও এরা করতে পারবে না। তাই নিষ্ক্রিয়ভাবে আগে থেকে আমাদের দেহে অ্যান্টিজেন প্রবেশ করানো হয়, এইটাকে বলা হয় ভ্যাকসিন। তো এই ভ্যাকসিন যদি দেওয়া হয় তাহলে আমাদের দেহে ওই নিষ্ক্রিয় জীবাণু তথা ভ্যাকসিনের প্রভাবে অ্যান্টিবডি তৈরি হয়। এইভাবে যে অ্যান্টিবডি তৈরি হয়ে যে প্রতিরক্ষা ব্যবস্থাটা সৃষ্টি হলো, এইটার নাম হলো কৃত্রিম সক্রিয়। কারণ অ্যান্টিবডি তৈরি হবে কৃত্রিমভাবে ভ্যাকসিন প্রয়োগ করলে। অক্রিয় প্রতিরক্ষাটা আবার দুই ধরনের, একইভাবে প্রাকৃতিক অক্রিয়। অক্রিয়তে আমরা জানি অ্যান্টিবডিটা দেহে প্রবেশ করানো হবে, রোগীর দেহে অ্যান্টিবডি বাইরে থেকে প্রবেশ করায় দেয়া হয়। তো প্রাকৃতিক অক্রিয় কি, প্রাকৃতিকভাবে অর্থাৎ জন্মের পর শিশু যখন মায়ের দুধ খায় তার মাধ্যমে মায়ের দেহ থেকে অ্যান্টিবডিটা সন্তানের দেহে চলে যায় এবং এই অ্যান্টিবডিটা রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা হিসেবে কাজ করে। আর কৃত্রিম অক্রিয় কি, এক্ষেত্রে সরাসরি অ্যান্টিবডিটাই প্রবেশ করায় দেওয়া হয় ইনজেকশনের মাধ্যমে এবং এই অ্যান্টিবডিটা প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করে থাকে। অর্থাৎ আমরা দেখতে পারলাম যে অর্জিত প্রতিরক্ষাটা আমাদের দেহে জীবাণু বা অ্যান্টিজেন যদি আক্রমণ করে তার প্রতিক্রিয়া হিসেবে আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি হওয়ার মাধ্যমে এই প্রতিরক্ষাটা কার্যকর হয়। তো কিভাবে এই প্রতিরক্ষাটা আমাদের দেহে কার্যকর হয় সেইটা একটু আমরা দেখে আসব। তো কিভাবে এই প্রতিরক্ষাটা কার্যকর হয়, আমরা আগেই বলেছি অ্যান্টিজেন আক্রমণ করলে তাহলে প্রথমে অবশ্যই অ্যান্টিজেন তো আগে আক্রমণ করতে হবে। তো ধরে নিলাম আমাদের দেহে অ্যান্টিজেন আক্রমণ করলো। তো অ্যান্টিজেন যখন আক্রমণ করবে, এর আগের লেকচারে আমরা বলেছিলাম ম্যাক্রোফেজ, অর্থাৎ আমাদের রক্তের এক ধরনের কণিকা ম্যাক্রোফেজ। এই ম্যাক্রোফেজগুলো কি করে, অ্যান্টিজেন গুলো এসে ম্যাক্রোফেজের প্লাজমা ঝিল্লিতে কিছু পরিবর্তন ঘটায়। ম্যাক্রোফেজগুলো তো রক্তে ঘুরে বেড়ায় সাধারণত। তো
অ্যান্টিজেনগুলো এই ম্যাক্রোফেজের প্লাজমা ঝিল্লিতে কিছু পরিবর্তন ঘটায়। এই পরিবর্তনগুলোর মাধ্যমে ম্যাক্রোফেজ সিগন্যাল দেয়। কাকে সিগন্যাল দেয়? হেল্পার টি কোষকে। হেল্পার টি কোষ নামে এক ধরনের কোষ আছে। এই হেল্পার টি কোষকে ম্যাক্রোফেজ সিগন্যাল পাঠায় যে অ্যান্টিজেন দেহে আক্রমণ করেছে। আমি একটু সরল ভাষায় সহজ করে বোঝাচ্ছি, যেহেতু বইয়ে যাতে তোমরা পড়লে মাথায় একটু ভালো করে বুঝতে পারো, এই কারণে। তো ম্যাক্রোফেজটা তাহলে কি করলো? প্লাজমা ঝিল্লিতে পরিবর্তন হয়, যে সিগন্যালটা পেলো সেটা হেল্পার টি কোষকে পাঠালো। হেল্পার টি কোষ বুঝতে পারলো যে অ্যান্টিজেনের আক্রমণ হয়েছে, অর্থাৎ অ্যান্টিজেনকে উপস্থাপন করলো কিন্তু ম্যাক্রোফেজই, বলে দিল যে অ্যান্টিজেনের আক্রমণ হয়েছে। তাই ম্যাক্রোফেজকে বলা হয় অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বা এপিসি। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে কোনটা? ম্যাক্রোফেজ। এটাই অ্যান্টিজেনের উপস্থিতির কথা জানান দেয়। এছাড়া আরো দুইটা আছে, এটা হলো বি কোষ এবং ডেনড্রাইটিক কোষ। বই পড়লে জানতে পারবে তোমরা। যাই হোক, তো এক্ষেত্রে ম্যাক্রোফেজটা অ্যান্টিজেনকে উপস্থাপন করলো, হেল্পার টি কোষকে জানিয়ে দিল। হেল্পার টি কোষটা হলো আমাদের এই প্রতিরক্ষা সারার প্রধান কোষ। এটাও একটা এমসিকিউ প্রশ্ন। অর্থাৎ এই প্রতিরক্ষা ব্যবস্থার মেইন সুইচ বলা যায় এই হেল্পার টি কোষটাকে। তো হেল্পার টি কোষটা এখন কি করবে? অবশ্যই এই অ্যান্টিজেনটাকে দমন করার জন্য যে কাজ, সেটা হেল্পার টি কোষই নিয়ন্ত্রণ করবে, কারণ হেল্পার টি কোষই তো মেইন কোষ। তো হেল্পার টি কোষের আবার দুইটা রূপ আছে, একটা কার্যকর হেল্পার টি কোষ, একটা স্মৃতি হেল্পার টি কোষ। স্মৃতি হেল্পার টি কোষ, আগে এইটা লিখলাম বোঝার সুবিধার জন্য। স্মৃতি হেল্পার টি কোষ আমাদের দেহে যদি আগে কোনো জীবাণু আক্রমণ করে থাকে, এই একই ধরনের জীবাণু সেইটাকে মনে রেখে সেইটাকে আক্রমণ করে। আর হেল্পার টি কোষ, স্মৃতি হেল্পার টি কোষ হলো একটা, আর আরেকটা যদি হয় তাহলে আরেকটা রূপ হলো কার্যকর হেল্পার টি কোষ। অর্থাৎ হেল্পার টি কোষ দুই ধরনের কোষ তৈরি করে, স্মৃতি হেল্পার টি কোষ এবং কার্যকর হেল্পার টি কোষ। তো কার্যকর হেল্পার টি কোষটা এখন এই জীবাণু অর্থাৎ অ্যান্টিজেনের বিরুদ্ধে সাড়া দিবে। কিভাবে? কার্যকর হেল্পার টি কোষ রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। তো যে রাসায়নিক পদার্থটা ক্ষরণ করে, এর মাধ্যমে দুইটা কোষকে কার্যকর হেল্পার টি কোষ সক্রিয় করে। সেটা হলো একটা বি কোষ আর আরেকটা সাইটোটক্সিক টি কোষ। বি কোষ এবং সাইটোটক্সিক টি কোষটাকে কার্যকর হেল্পার টি কোষ সক্রিয় করে দেয়। এখন বি কোষ এবং সাইটোটক্সিক টি কোষটাই মেইনলি এই অ্যান্টিজেনের বিরুদ্ধে সাড়া দিবে, অর্থাৎ অ্যান্টিজেনকে ধ্বংস করার কাজ করবে। কিভাবে? বি কোষটা বিভাজিত হয়ে আবার দুই ধরনের কোষ তৈরি করে, একটা হলো প্লাজমা কোষ আর আরেকটা আবার এই একই রকম স্মৃতি বি কোষ। স্মৃতি বিকোষটা আগে যদি কোনো জীবাণু আক্রমণ করে থাকে, তাহলে সেই জীবাণুটাকে আক্রমণের কথা মনে রেখে তার বিরুদ্ধে সরাসরি প্রতিরক্ষা তৈরি করে। আর প্লাজমা কোষটা কি হয়? বিভাজিত হয়ে অ্যান্টিবডি তৈরি করে। আর এই অ্যান্টিবডিটাই আমাদের যে অ্যান্টিজেন আক্রমণ করে তাকে ধ্বংস করে বা তাকে আক্রমণ করে তাকে নিষ্ক্রিয় করে দেয়। এটা আমরা সবাই জানি। আর এইটা তো গেল বি কোষের ফাংশন। আর ওইদিকে কার্যকর হেল্পার টি কোষটা সাইটোটক্সিক টি কোষও তৈরি করে রাখছে। তো সাইটোটক্সিক টি কোষটা আবার একইভাবে দুই ধরনের, একটা হলো স্মৃতি সাইটোটক্সিক টি কোষ।
আর আরেকটা কার্যকর সাইটোটক্সিক টিকস। স্মৃতি সাইটোটক্সিক টিকসটা আগের আক্রমণের কথা মনে রেখে সাড়া দিবে, এর আগেও বলা হয়েছে। আর কার্যকর সাইটোটক্সিক টিকসটা কি করে, যে কোষটা আক্রান্ত হয়েছে সেই কোষে গিয়ে আক্রমণ করে। তাহলে এইভাবে আমাদের দেহে অ্যান্টিজেনগুলো যখন আক্রমণ করে তখন ম্যাক্রোফেজগুলো অ্যান্টিজেনকে উপস্থাপন করে হেল্পার টিকসের কাছে, অর্থাৎ অ্যান্টিজেনের আক্রমণের কথা জানান দেয়। আর হেল্পার টিকস ব্যবস্থা নেয়, কিভাবে ব্যবস্থা নেয়? দুইভাবে। একটা হলো মুখ্য সারা, আমাদের দেহে সারা দুই ধরনের, একটা মুখ্য সারা, একটা গৌণ সারা। মুখ্য সারাটা কি? মুখ্য বলতে আমরা বুঝি প্রধান, অর্থাৎ আমাদের দেহে প্রথমবার যদি কোনো জীবাণু আক্রমণ করে সেই জীবাণুটাকে সারা যে সারাটা দেয় বা সেই জীবাণুটাকে যেভাবে আক্রমণ করে নিষ্ক্রিয় করে দেয় সেইটাকে বলা হয় মুখ্য সারা। আর ওই জীবাণুটা, এইটা প্রথম সারা মুখ্য সারা, পরবর্তীতে ওই জীবাণুটাই যদি আবার আমাদের দেহে আক্রমণ করে তাহলে কিন্তু আর এত প্রসেসের দরকার নেই। আগে থেকে আমাদের জানা আছে যে শত্রুটাকে সরাসরি কিন্তু তাকে বিনাশ করা সম্ভব। তো এইটাকে বলা হয় গৌণ সারা, অর্থাৎ প্রথমবার আক্রমণের পর সেই মানে যে জীবাণুটা আক্রমণ করলো সেই জীবাণুটার কথা মনে রেখে পরবর্তীতে এই জীবাণুটাকে ধ্বংস করা, এইটা হলো গৌণ সারা। তো গৌণ সারাটা যেহেতু জানা জীবাণুর বিরুদ্ধে, আমরা বুঝতেই পারি যে গৌণ সারাটা অনেক দ্রুত ঘটে এবং শক্তিশালী হয়। আর মুখ্য সারাটা অপেক্ষাকৃত কম শক্তিশালী হয়, যেহেতু প্রথমবার জীবাণুর বিরুদ্ধে প্রতিরক্ষা। তো মুখ্য সারার ক্ষেত্রে তাহলে কি কাজ করে? হেল্পার টিকসটা কার্যকর হেল্পার টিকসে পরিণত হয়। কার্যকর হেল্পার টিকসটা রাসায়নিক ক্ষরণের মাধ্যমে বিকোষ এবং সাইটোটক্সিক টিকস সৃষ্টি করে। বিকোষ আর সাইটোটক্সিক টিকসটাই মূলত আমাদের জীবাণুর বিরুদ্ধে আক্রমণ করে। বিকোষটা বিভাজিত হয় প্লাজমা কোষ তৈরি করে, প্লাজমা কোষ থেকে অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিবডি তো অ্যান্টিজেনকে আক্রমণ করে, আমরা আগেই জানি। আর সাইটোটক্সিক টিকসটা সরাসরি কোষে গিয়ে আক্রমণ করে, ফলে ওই আক্রান্ত কোষটা ওই অ্যান্টিজেনের আক্রমণ থেকে নিস্তার পায়। এটা হলো মুখ্য সারা, জীবাণু আক্রমণ করলে কিভাবে তাকে প্রতিহত করা হবে। আর গৌণ সারা কি? অর্থাৎ আগের কথা মনে রেখে স্মৃতি নির্ভর সারাদান। এই যে কার্যকর হেল্পার টিকসটা বিভাজিত হয়ে, মানে হেল্পার টিকসটা বিভাজিত হয়ে স্মৃতি হেল্পার টিকস হয়েছিল, এইটা একটা। বিকোষটা বিভাজিত হয়ে একদিকে প্লাজমা কোষ আর একদিকে স্মৃতি বিকোষ তৈরি করে। আর সাইটোটক্সিক টিকসটা স্মৃতি সাইটোটক্সিক টিকস তৈরি করে। স্মৃতি সাইটোটক্সিক টিকস বা স্মৃতি বিকোষ, এইখান থেকেই বোঝা যাচ্ছে যে এরা আগের আক্রমণের ঘটনা স্মৃতিতে রেখে পরবর্তীতে জীবাণুর আক্রমণ প্রতিহত করে। অর্থাৎ এই দুইটা কোষ কিন্তু গৌণ সারা প্রদান করে, আগের আক্রমণের কথা মনে রেখে পরবর্তীতে সরাসরি আক্রমণ প্রতিহত করে। আর এই যে বিকোষ আর সাইটোটক্সিক টিকস, এই দুইটা মুখ্য সারা প্রদান করে। তো এই ছিল আমাদের মানে এই তৃতীয় প্রতিরক্ষা স্তর। আমরা জানতে পারলাম সার্বিকভাবে, মানে অ্যাট এ গ্লান্স বলে দিই যে তৃতীয় প্রতিরক্ষা স্তরের দুইটা ধাপ, একটা অর্জিত প্রতিরক্ষা, একটা সহজাত প্রতিরক্ষা। সহজাত প্রতিরক্ষার ধাপগুলো আমরা জানলাম। অর্জিত প্রতিরক্ষাটা দুই ধরনের, অর্জিত প্রতিরক্ষা তাহলে দুইটা, একটা হলো সক্রিয়, একটা অক্রিয়। সক্রিয়টা প্রাকৃতিক সক্রিয়, কৃত্রিম সক্রিয়। অক্রিয়টা প্রাকৃতিক অক্রিয়, কৃত্রিম অক্রিয়। আর এরা কিভাবে কাজ করে সেটাও দেখলাম। যদি অ্যান্টিজেন আক্রমণ করে তাহলে ম্যাক্রোফেজ অ্যান্টিজেনটাকে হেল্পার টিকসের কাছে উপস্থাপন করে। হেল্পার টিকসটাই মেইনলি একে মানে প্রতিরোধ করে। কিভাবে প্রতিরোধ করে? হয় মুখ্য সারা নাই গৌণ সারার মাধ্যমে। মুখ্য সারার মাধ্যমে কার্যকর বিকোষ এবং কার্যকর সাইটোটক্সিক টিকসের মাধ্যমে। আর গৌণ সারা কি? স্মৃতি বিকোষ বা স্মৃতি সাইটোটক্সিক টিকসের মাধ্যমে। তো এইভাবেই আমাদের দেহের তৃতীয় প্রতিরক্ষা স্তরটা আমাদের দেহকে বিভিন্ন জীবাণুর আক্রমণ থেকে প্রতিরক্ষা দিয়ে থাকে। তো বন্ধুরা, এতক্ষণ এই ক্লাসটা করে যদি তোমাদের উপকার হয় তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে। এবং এই ভিডিওটা তোমাদের উপকারে আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের আশেপাশে যারা এইচএসসি লেভেলের শিক্ষার্থীরা আছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে তাদেরকেও উপকৃত হওয়ার সুযোগ প্রদান করবে বলে আশা করি। তো এই পর্যন্তই আজকে। আল্লাহ হাফেজ।